বন্ধুরা, কিছুদিন আগেই ভারতীয় বায়ুসেনা অপারেশন সিন্দুর চালিয়ে এক অসাধারণ সাফল্য দেখিয়েছিল। সেই অভিযানে একসাথে চীন, পাকিস্তান, তুরস্ক এই 3 দেশের হুমকিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। তখন পুরো বিশ্ব দেখেছে ভারতের পেশি শক্তি। কিন্তু সেই অপারেশন একটি বড় দুর্বলতাকেও সামনে নিয়ে আসে, যেটা দেখে ভারতের শত্রুরা ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। আর সেই দুর্বলতা হলো ভারতের হাতে এখনো নেই সেই ধরনের স্টেলথ ফাইটার যে শত্রুর আকাশ সীমায় ঢুকে চুপচাপ ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, অথচ শত্রুপক্ষ টেরও পাবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং সিডিএস জেনারেল অনিল চৌহান বারবার বলেছিলেন, আসন্ন চ্যালেঞ্জের জন্য সেনাকে প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির মাঝেই ভারত এবার এমন এক পদক্ষেপ নিয়েছে যেটা নিয়ে গ্লোবাল ডিফেন্স ইন্ডাস্ট্রিতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন এই খেলায় মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিশ্বের 2 বড় শক্তি, ফ্রান্স আর রাশিয়া। ফ্রান্স তার পরীক্ষিত বিশ্বস্ত রাফায়েল নিয়ে, আর রাশিয়া রয়েছে তার ব্রহ্মাস্ত্র SU-57 নিয়ে। রাশিয়া ভারতের সামনে এমন এক অবিশ্বাস্য অফার দিয়েছে যেটা শুনে শুধু ফ্রান্স নয়, আমেরিকারও ঘুম উড়ে গেছে। কারণ এই অফার শুধু কয়েকটা ফাইটার বিক্রির ব্যাপার নয়, বরং ভারতের হাতে তুলে দেবে আকাশের অভেদ্য শক্তি। এর পরিণামে চীন বা পাকিস্তানের মতো দেশগুলি ভারতের সামনে যেন ছোটখাটো খেলোয়াড় হিসেবে মনে হবে। রাশিয়া আসলে ভারতকে কি অফার করেছে, কেন ফ্রান্সের রাতের ঘুম উধাও হয়ে গেছে, আর কিভাবে এই ডিল ভারতকে এক গ্লোবাল সুপার পাওয়ার বানাতে চলেছে, বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, খেলা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভারত শুধু একজন বায়ান নয়, বরং একেবারে স্ট্র্যাটেজিক কিং মেকারের ভূমিকায়। ভারতীয় বায়ুসেনার পূর্ণ শক্তি ধরে রাখতে হলে দরকার মোট 42 স্কোয়াড্রন ফাইটার জেট, কিন্তু বাস্তবে ভারতের হাতে রয়েছে মাত্র 31 স্কোয়াড্রন। এই ঘাটতি পূরণ করতে ভারত সরকার ঘোষণা করেছে বিশাল এক টেন্ডার, 114টি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। এই প্রজেক্টের মোট দাম দাঁড়াচ্ছে প্রায় $20 বিলিয়ন বেশি। এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ডিফেন্স ডিল হতে চলেছে। আর সেই জন্য বিশ্বের বড় বড় খেলোয়াড়রা এখন ভারতের দরজায় কড়া নাড়ছে। ফ্রান্স রাফায়েল জেটের সফলতার পর ধরে নিয়েছিল যে এই ডিলটি তাদের পকেটেই যাবে। তারা ভারতের সামনে এক লোভনীয় অফার রেখেছিল, 60% টেকনোলজি শেয়ার প্লাস লোকাল ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ স্বদেশীকরণ। কিন্তু এমন সময় রাশিয়া খেললো এক বড় ট্রাম্প কার্ড। তারা স্পষ্ট বলে দিল, 2 থেকে 3টি স্কোয়াড্রন নয়, সরাসরি 7 থেকে 8টি স্কোয়াড্রন আর 126 থেকে 144টা এয়ারক্রাফটের এক বিশাল চুক্তি করা হোক। এই প্রস্তাব এক ঝটকায় রাফায়েলের গোটা পরিকল্পনায় উল্টে দিল। রাশিয়ার বার্তা পরিষ্কার, আপনারা শুধু একটি ফাইটার জেট কিনছেন না, আপনারা কিনছেন ফিউচার টেকনোলজি। এবং রাশিয়া চাইছে এই উৎপাদন হোক ভারতের হ্যালের নাসিক ফ্যাক্টরিতে, যেখানে ইতিমধ্যেই 220টির বেশি সুখোই 30 MKI রয়েছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার আর এক্সপার্টাইজ সব কিছু ভারতের হাতেই রয়েছে। এটার শুধু একটা বিজনেস ডিল নয়, এটা হলো এক বিশাল স্ট্র্যাটেজিক চক্রব্যূহ, যেখানে রাশিয়া ফ্রান্সকে ফাঁদে ফেলেছে। রাশিয়ার সোজা বার্তা হলো, ইন্ডিয়া যদি স্ট্র্যাটেজিক অটোনমি চায়, যদি সত্যি আত্মনির্ভর ভারত হতে চায়, তাহলে তার রাস্তা যাবে কেবলমাত্র SU-57 এর মধ্য দিয়েই। এখন আসল প্রশ্নটা হচ্ছে, SU-57 এর মধ্যে এমন কি আছে যা রাফায়েল দিতে পারছে না? রুশ কর্মকর্তারা চুপি চুপি নয়, বরং সরাসরি বলে দিচ্ছেন, SU-57 শুধু রাফায়েলের থেকে এগিয়েই নয়, বরং এমন এক স্টেলথ জেট যেটা রাফায়েলের চারিদিকে ঘুরলেও ধরা পড়বে না। এটা কোনো ছোটখাটো দাবি নয়, বরং রাফায়েলের ক্ষমতার উপর একেবারে সরাসরি চ্যালেঞ্জ। বন্ধুরা, এই বিষয়টা বোঝার জন্য আমাদের জানতে হবে একটি টার্ম, র্যাডার ক্রস সেকশন, মানে RCS। সহজ ভাষায় বললে এই RCS হলো কোনো বিমান র্যাডারে কতটা ভিজিবল। যত কম RCS তত বেশি অদৃশ্য সেই প্লেন। রাফায়েলের RCS প্রায় 0.1 স্কোয়ার মিটার, যা যথেষ্ট ভালো, খারাপ কিছু নয়। কিন্তু SU-57 এর RCS 0.1 থেকে 0.5 স্কোয়ার মিটার পর্যন্ত হতে পারে। আর এই কম RCS এর আসল রহস্য হলো এর ইন্টারনাল ওয়েপেন বেস সিস্টেম,
মানে প্লেনের ভেতরেই অস্ত্র রাখা যায়। অন্যদিকে রাফায়েল বেশিরভাগ অস্ত্র ডানার নিচে জুড়ে নেওয়া হয়, ফলে তার আরসিএস বেড়ে যায় এবং শত্রু র্যাডারে সহজেই ধরা পড়ে। একবার ভাবুন তো, হিমালয় ব্যাটেলফিল্ড, যেখানে প্রতিটি কোণায় শত্রু লুকিয়ে থাকে, সেখানে এমন এক বিমান যে চোখে ধরা না পড়ে শত্রুর ঘাঁটিতে ঢুকে হামলা চালাতে পারে। সেটা কতটা বড় গেম চেঞ্জার হতে পারে। অবশ্য ফ্রান্সও তার রাফায়েলের F4 ভ্যারিয়েন্ট নিয়ে দাবি করছে এটা সুপার ক্রুজ মাক 1.4-এ আফটার বার্নার ছাড়াই উঠতে পারবে এবং আরও ভালো স্ট্রেংথ ক্ষমতা দেবে। কিন্তু রাশিয়ার যুক্তি পরিষ্কার যে রাফায়েল আসলে 4.5th জেনারেশন এয়ারক্রাফট, আর সুখোই 57E হলো 5th জেনারেশন প্রেডেটর। রাশিয়ার আরেকটা অভিযোগ হলো রিসর্ট এভিয়েশন আসলে তার কাস্টমারদের এক ধরনের ইকোসিস্টেম ট্রাফে ফেলে। মানে প্লেনের 40 বছরের লাইফ সাইকেলে যে কোনো ছোট বড় ওয়েপেন ইন্টিগ্রেশন করতে গেলেই গ্রাহককে বিশাল টাকা খরচ করতে হয়। আর এটাকে রাশিয়া বলছে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অটোনমির উপর সরাসরি আঘাত। রাশিয়ার আসল ব্রহ্মাস্ত্র কিন্তু শুধু এয়ারক্রাফটের টেকনোলজি নয়, বরং সেই টেকনোলজি ইন্ডিয়াকে দেওয়ার প্রতিশ্রুতি। বন্ধুরা, একবার মনে করুন 2018 সালে ভারত 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছিল। তখন ভারতের সন্দেহ ছিল রাশিয়ার স্টেলথ ক্ষমতা আর কস্ট এফেক্টিভনেস নিয়ে, কিন্তু এখন রাশিয়া বলছে তারা আগের সব ভুল থেকে শিক্ষা নিয়েছে। আর 2025-এর শুরুতে যে নতুন অফার তারা ইন্ডিয়াকে দিয়েছে সেটা ভারতের মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের জন্য একেবারে সঠিক। রাশিয়া ভারতকে Su-57E তৈরির জন্য সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যে ঘোষণাটাই ঐতিহাসিক করে তুলছে। এর ফলে 70 থেকে 80% পর্যন্ত স্বদেশীকরণ নিয়ে Su-57 ভারতেই তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ শুধু প্লেন কেনার চুক্তি নয়, বরং দেশের অটোশক্তি ডিফেন্স ইকোসিস্টেম তৈরি করার সুযোগ। সব থেকে বড় দিক হলো সম্পূর্ণ সোর্স কোড অ্যাক্সেসের প্রতিশ্রুতিও রাশিয়া দিয়েছে। সোর্স কোড হাতে থাকলেই ভারত চাইলে রুশ অনুমতি ছাড়াই নিজের বানানো অস্ত্র সহজেই Su-57E-তে ইন্টিগ্রেট করতে পারবে। ফলে ইন্ডিয়ার স্ট্রাইকিং ক্যাপাবিলিটি এক ধাক্কায় অনেক উপরে পৌঁছে যাবে। এই স্বাধীনতা কিন্তু রাফায়েলের সাথে চুক্তি কখনোই দেবে না। রাফায়েলের পদ্ধতিতে সোর্স কোডের সীমিত অ্যাক্সেস অনেক ক্ষেত্রে ইন্ডিজিনাস আপডেটে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই রাশিয়া বলছে যা সহজেই কাস্টমাইজ করা যাবে। আরও একটি লুকোনো হাতিয়ার আছে, ইঞ্জিন। রাশিয়া Su-57E-র জন্য তাদের নতুন AL51F1/AL511 ইঞ্জিন প্রস্তাব করেছে, মানে লেটেস্ট ইঞ্জিন, যা ড্রাই থ্রাস্ট প্রায় 11 টন এবং উইথ আফটার বার্নার 17.5 টন পর্যন্ত থ্রাস্ট জেনারেট করে। এই ইঞ্জিন Su-30 MKI এর ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং এটি প্লেনকে সুপার ক্রুজের ক্ষমতা দেয়, অর্থাৎ আফটার বার্নার না জ্বালিয়ে সুপারসোনিক গতি অর্জন করা। হিমালয় বা LAC-র হাইটের অপারেশনগুলোয় এই সুপার ক্রুজ ক্ষমতাই আসল গেম চেঞ্জার। কম জ্বালানির খরচ, বেশি রেঞ্জ এবং দ্রুত প্রতিক্রিয়া। আরেকটি সুবিধা হলো Su-57E এর প্রযুক্তি এবং সিস্টেমগুলি Su-30 MKI এর সঙ্গে 70 থেকে 80% মিল রাখে। এর মানে হলো যে পাইলটরা ইতিমধ্যেই ভারতের Su-30 MKI চালাচ্ছে তারা Su-57E এর কন্ট্রোল খুব সহজেই শিখে ফেলবে। মেনটেন্যান্স তুলনামূলকভাবে সহজ হবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে রাশিয়ার প্রস্তাব কেবল একটি প্লেন বিক্রির চেয়ে অনেক বেশি টেকনোলজির স্বাধীনতা এবং লং টার্ম কাস্টমাইজেবিলিটি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, সব মিলিয়ে এটি ভারতের দিক থেকে একটি খুব আকর্ষণীয় প্যাকেজ। বন্ধুরা, রাশিয়ার এই প্রস্তাব শুধু কিছু বিমান বিক্রি করার ব্যাপার নয়, বরং ভারতের গোটা এয়ারফোর্স ইকোসিস্টেমকে এক ধাক্কায় উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। Su-57E এর সঙ্গে আসা AES এর র্যাডার আর ইন্ডিয়ান মিশন কম্পিউটার ভবিষ্যতে Su-30 MKI এর সুপার 30 আপগ্রেডেও ব্যবহার করা যাবে, মানে ডাবল বেনিফিট। রাশিয়ার এই প্রস্তাব ভারতের সামনে একটি সোনার সুযোগ খুলে দিচ্ছে আমেরিকা আর ইউরোপের উপর চাপ তৈরি করার জন্য। কিন্তু বল এখন ভারতের কোর্টে। একদিকে আছে ফ্রান্সের রাফায়েল, যেটা ইতিমধ্যেই অপারেশন সিন্দুরের মতো মিশনে তার শক্তি প্রমাণ করেছে। অন্যদিকে আছে রাশিয়ার Su-57E, যেটা একেবারে হাই রিস্ক আছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার প্রোডাকশন ক্যাপাসিটি চাপের মুখে, ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে টাইমলি ডেলিভারি নিয়ে প্রশ্ন আছে।
এখন সব থেকে বড় প্রশ্ন, ভারত সরকার কি করবে? ফ্রান্সের রাফায়েলের উপর ভরসা রাখবে, নাকি রাশিয়ার এই রেভলিউশনারি অফারকে গ্রহণ করে নতুন ইতিহাস তৈরি করবে এবং হবে আকাশের সত্যিকারের সম্রাট? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।